নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনাদের কাছে আমার একান্ত আবেদন, দয়া করে কোভিড বিধি মেনে চলবেন। সকলের শুভ কামনা করে আজকের পর্ব শুরু করছি। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম পর্বে শুনিয়েছিলাম বালক চন্দ্রগুপ্তের সাথে চাণক্যের দেখা হয়ে যাওয়া। তার মাকে প্রস্তাব দিয়ে চন্দ্রগুপ্তকে তক্ষশিলায় নিয়ে গিয়ে রাজপাঠের কঠোর পরিশ্রম এবং কঠোর প্রশিক্ষণ পর্ব শুরু। এখন চন্দ্রগুপ্ত মৌর্য শুধু বালক নয়, সে এখন রাজপাটে প্রশিক্ষিত চন্দ্রগুপ্ত মৌর্যে পরিণত হয়েছে। কিন্তু ৮০,০০০ পদাতিক বাহিনী, ২০,০০০ অশ্বারোহী এবং ৩,০০০ হস্তি বাহিনী বিশিষ্ট নন্দরাজ ধননন্দকে হারানো একা চন্দ্রগুপ্তের পক্ষে কিভাবে সম্ভবপর হবে? চাণক্যের কথা মতো চন্দ্রগুপ্ত মৌর্য দেখা করতে গেলেন সম্রাট আলেকজান্ডারের সাথে, কিন্তু সেখানে এক ভুল করে বসলেন তিনি। সম্রাটকে প্রস্তাব দিয়ে বসলেন ধননন্দকে হারাতে সম্রাট আলেকজান্ডার যদি তাকে সাহায্য করেন তবে তিনিও সম্রাটকে কিছু বিশেষ সুবিধা পাইয়ে দেবেন। ভুলে গেলেন তিনি তো এখনো পর্যন্ত কোনো রাজাই হতে পারেননি। কেন আলেকজান্ডার সামান্য এক যুবকের এ হেন প্রস্তাবে সাড়া দেবেন? আলেকজান্ডার মনে করলেন সামান্য এক যুবক কিনা তাকে সুবিধা পাইয়ে দেবার এমন প্রস্তাব নিয়ে এসেছে তার কাছে, যিনি কিনা মহান সম্রাট তখনও। চন্দ্রগুপ্তের উপর ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার আদেশ দিলেন, কারণ আলেকজান্ডার মনে করেছিলেন যে আমি সম্রাট, আমি ছিনিয়ে নেব যুদ্ধ করে, আমাকে সুবিধা পাইয়ে দেবে, এত বড় অপমান। সুতরাং প্রাণ বাঁচিয়ে পালাতে বাধ্য হতে হলো তখনকার মতো চন্দ্রগুপ্তকে। ফিরে এসে সব কথা খুলে বললেন চাণক্যকে। গুরুমশাই বললেন, না, এভাবে হবে না। তুমি কাল ভোরেই বেরিয়ে পড়ো উত্তরে হিমালয়ের রাজা পর্বতাকার কাছে। তুমি যাবে আমার পত্র বার্তা নিয়ে, তার সাথে মিত্রতার প্রস্তাব নিয়ে। আশা করি সেখানে তোমার খালি হাতে ফিরতে হবে না। একদা সে আমার ছাত্র ছিল। চাণক্যের আশীর্বাদে হলো তাই। পর্বতাকার সাথে মিত্রতা হয়ে গেল, কিন্তু তখনও সমাধান হলো না, কারণ ধননন্দকে যুদ্ধে হারাতে গেলে দরকার বৃহৎ সামরিক শক্তির। চাণক্যের কাছে হঠাৎ খবর এসে পৌঁছলো পাঞ্জাব প্রদেশের তথা তক্ষশিলার রাজা অম্বি কোনো অজ্ঞাত কারণে নিরুদ্দেশ হয়েছেন। চাণক্য বুঝে গেলেন এই সুযোগ। পর্বতাকার সামরিক শক্তি নিয়ে চন্দ্রগুপ্ত তক্ষশিলা আক্রমণ করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন তিনি। চলে এলো তার হাতে রাজত্ব। এবারে সমস্ত প্রক্রিয়া সহজতর হতে পারবে। চাণক্যের বুদ্ধিতে অপেক্ষাকৃত দুর্বল রাজ্যগুলির কাছে বার্তা পাঠানো হলো, হয় যুদ্ধ করো, নয়তো ছেড়ে দাও রাজত্ব আমার হাতে। এই প্রক্রিয়ায় বেশ কিছু জিতও হলো বটে, হলো বেশ কিছু মিত্রতাও। এইভাবে খুব অল্প সময়ে অনেকটা ক্ষমতা বাড়িয়ে ফেলতে পারলেন চন্দ্রগুপ্ত মৌর্য। দেখতে দেখতে এসে পড়ল বিখ্যাত যুদ্ধ, দ্য ব্যাটেল অফ হাইডাসপাস, মহান সম্রাট আলেকজান্ডার এবং শূরবীর পোরাসের মধ্যে। দীর্ঘদিন ধরে যুদ্ধ করতে করতে ক্লান্ত আলেকজান্ডার সেনাদল এবং আলেকজান্ডারের ম্যালেরিয়াজনিত রোগগ্রস্ততা ভেঙে দিয়েছিল আলেকজান্ডারকে। তিনি যুদ্ধ ছেড়ে পলায়ন করলেন ব্যাবিলনের উদ্দেশ্যে। সেখানেই এই রোগের কারণে তার মৃত্যু হলো। পোরাসের জিত হলো বটে, তবে সেই জিত স্বল্পক্ষণে, কারণ আলেকজান্ডারের মহামন্ত্রী ইউডেমাস ছলে কৌশলে পোরাসের হত্যা করলেন। কিন্তু সেই হত্যার কথা জানাজানি হয়ে গেলে ইউডেমাসও পালিয়ে গেলেন এই অঞ্চলগুলি থেকে ছেড়ে। তৈরি হলো এক শূন্যতা, কারণ আলেকজান্ডার তো মৃত, পোরাসও মৃত, ইউডেমাস ভয়ে পালিয়েছে। চাণক্য চন্দ্রগুপ্তকে ডেকে বললেন, এই সুযোগ, তুমি আকস্মিক হামলা করে দাও এই অঞ্চলে। এতদিন যুদ্ধ করতে করতে পাঞ্জাব প্রদেশ সহ দক্ষিণের সিন্ধু অঞ্চলগুলি চলে এসেছিল চন্দ্রগুপ্তের দখলে।
সর্বশক্তি নিয়ে অচকিত হামলা শুরু করে দিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আরও পশ্চিমের রাজ্যগুলির দিকে, সিন্ধু নদের পশ্চিম প্রান্তের দিকে। সহজ সুযোগে জিত আসতে থাকলো চন্দ্রগুপ্তের ঝুলিতে। এরপর গুরু শিষ্য দুজনে মিলে ঠিক করলেন, এবার আক্রমণ করব আমরা মগধ। কিন্তু ধননন্দের সুবিশাল রণবাহিনীর সামনে তখন চন্দ্রগুপ্ত বাহিনী দুর্বল, তাই হারতে হলো প্রথমবার চন্দ্রগুপ্তকে। প্রাণ বাঁচিয়ে পালাতে বাধ্য হলেন চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দের বাহিনীর তাড়া খেয়ে। চন্দ্রগুপ্তকে থাকতে হলো আত্মগোপন করে। দীর্ঘদিনের আত্মগোপনে দেখা দিল খাদ্যাভাব, অসম্ভব ক্ষুধা। চাণক্য এক ব্রাহ্মণের পেট কেটে খাদ্য বের করে চন্দ্রগুপ্তের ক্ষুধা নিবারণ করেছিলেন সে সময়। তখনকার মতো প্রাণে বাঁচল চন্দ্রগুপ্ত মৌর্য। অনেকগুলি যুদ্ধে জেতার অভিজ্ঞতা এবং সদ্য হারা ধননন্দের কাছ থেকে শিক্ষা নিলেন গুরু শিষ্য দুজনে মিলে। তারা বুঝলেন ধননন্দের সুবিশাল সেনাবাহিনীকে পরাস্ত করতে গেলে দরকার প্রশিক্ষিত সেনাদল। এইরূপ সেনা আছে একমাত্র পর্বতাকার কাছে, অর্থাৎ পর্বতাকাকে সরতে হবে এবারে। কিন্তু সে যে মিত্র, তাকে কিভাবে সরাবেন? তাকে সোজা পথে সরাতে গেলে সৃষ্টি হবে জনবিদ্রোহ, পর্বতাকা সেনারা বিরুদ্ধ আচরণ করবে। চাণক্য বললেন, এর উপায় আমি বের করব। দুজনের যুক্তিমতে এক সুন্দরী বিষকন্যার সাথে বিয়ের ব্যবস্থা করলেন পর্বতাকার। বিষকন্যার দংশনে মারা গেলেন পর্বতাকা। যুদ্ধও করতে হলো না, আর রাজ্যে বিদ্রোহও হলো না। প্রশিক্ষিত সেনাদল সহ রাজ্য চলে এলো চন্দ্রগুপ্তের ঝুলিতে। এইভাবে পুরো উত্তর পশ্চিম রাজ্যগুলি চলে এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের দখলে। আলেকজান্ডার মারা গেলেন, কিন্তু ছেড়ে রেখে গিয়েছিলেন তার অ্যাডমিনিস্ট্রেশন। তার মধ্যে একজন ছিলেন সেলুকাস নেক্টার্স। তিনিও ভীষণ ক্ষমতাশালী, দক্ষ শাসক ছিলেন। তাকে পরাজিত করা বেশ কঠিন, তাই বুঝে গিয়েছিলেন চাণক্য। সেলুকাস নেক্টার্স ভারতের দিকে অগ্রসর হচ্ছেন ধীরে ধীরে, তাকে থামানো দরকার। চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে ডেকে বললেন, বৎস, বিবাহযোগ্য বয়স হয়েছে তোমার, এবারে বিবাহ করা প্রয়োজন। শুনেছি গ্রিক সুরবি সেলুকাসের কন্যা হেলেনা অপরূপ সুন্দরী, তার সাথে তোমার বিবাহের কথা মনস্থির করেছি। তুমি যাও সেখানে ছদ্মবেশে, সেলুকাসের কন্যাকে প্রেম নিবেদন করো। গুরু মহাশয়ের কথা মতো সেলুকাসের কন্যাকে প্রেমে লিপ্ত করে বিবাহের মাধ্যমে আপাতত ভারতের দিকে অগ্রসর হওয়া থেকে থামিয়ে দিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তৈরি হলো সেলুকাস নেক্টার্সের সাথে সন্ধি। সেই সন্ধি চুক্তিতে 500 হস্তি বাহিনী দিয়ে সেলুকাসকে সাহায্য করেছিলেন এবং তার মনে বিশ্বাসযোগ্যতা গড়ে তুলেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এইভাবে এরপর চন্দ্রগুপ্ত বিবাহ করলেন দুর্ধরাকে। চন্দ্রগুপ্তকে বিষ দ্বারা যেন কেউ হত্যা করতে না পারে, তাই শরীরের মধ্যে যেন বিষের বিরুদ্ধে প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়ে যায়, তাই চাণক্য তাকে খাবারে অল্প অল্প করে বিষ মিশিয়ে দিতেন। সেই বিষযুক্ত খাবার গর্ভবতীকালীন অবস্থায় চন্দ্রগুপ্ত মৌর্য তাঁর স্ত্রী দুর্ধরাকে ভুলবশত না জেনে খাইয়ে ফেলেছিলেন, যার কারণে তার মৃত্যু হয়। চাণক্য সদ্য মৃত দুর্ধরার পেট কেটে বিন্দুসারের প্রসব করিয়েছিলেন, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম সন্তান বিন্দুসার। হেলেনা ও দুর্ধরাকে বিবাহ করবার পর ধননন্দকে পরাজিত করতে নন্দবংশেরই মহাপদ্মনন্দের কনিষ্ঠতম কন্যা নন্দিনীকে বিবাহ করলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নন্দিনীর সাহায্যে ধননন্দের দুর্গের গোপন তথ্য জেনে নিয়ে পাটলিপুত্র দুর্গ ঘিরে ধরে বসে রইলেন দীর্ঘদিন যাবৎ। ক্রমেই খাদ্যাভাবে সাঁড়াশি কলে পড়ে গোপন পথ দিয়ে পাটলিপুত্র দুর্গ ছেড়ে পালাতে বাধ্য হলেন ধননন্দ। দুর্গ দখল হয়ে গেল সম্পূর্ণভাবে। দখলে চলে এলো পাটলিপুত্রের তথা মগধ চন্দ্রগুপ্তের ঝুলিতে। চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে গেলেন সম্রাট।
পরবর্তীকালে সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় দূত হিসেবে মেগাস্থিনিসকে পাঠিয়েছিলেন দেখতে তার কন্যা কেমন আছে। যদিও তখন চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে অখণ্ড ভারতবর্ষের একমাত্র সম্রাট। মেগাস্থেনিসের লেখা গ্রন্থ ইন্ডিকাতে যথেষ্ট বর্ণনা পাওয়া যায় সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের। তিনি লিখেছিলেন কি অপরূপ রাজবিলাসিতা ছিল সম্রাটের, অপরূপ অদ্ভুত সুন্দর ছিল তার রাজপ্রাসাদটিও, তেমনি শক্তিশালী হয়ে উঠেছিল তার সামরিক শক্তি। 5 লক্ষ পদাতিক প্রশিক্ষিত সেনাবাহিনী দল, 70,000 অশ্বারোহী বাহিনী, 19,000 হস্তি বাহিনী, উট বাহিনী ইত্যাদি ইত্যাদি ছিল তার সামরিক শক্তিতে, যদিও এসব গড়ে তুলেছিলেন পরবর্তীকালে। চাণক্যের মনোবাসনা পূর্ণ হলো চন্দ্রগুপ্তের মায়ের মুরাদেবীর প্রতিশোধ। চন্দ্রগুপ্ত এখন সম্রাট। চন্দ্রগুপ্ত মৌর্য শুধু শাসনই করেননি, পূর্বে বাংলা থেকে পশ্চিমে আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা, উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে দাক্ষিণাত্য মালভূমি পর্যন্ত সুবিশাল সাম্রাজ্য তৈরি করতে পেরেছিলেন প্রথমবার ভারতবর্ষের বুকে তিনি। চাণক্যের হাত ধরে চাণক্যকে প্রধানমন্ত্রী করে তার মতাদর্শে তার রাজসভা তৈরি করেছিলেন তিনি। সেই রাজসভায় প্রধানমন্ত্রী, উপদেষ্টা, বিদূষক, আইনমন্ত্রী, বৈদ্য প্রধান, কোষাধ্যক্ষ, বাণিজ্য মন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ আলাদা আলাদা দপ্তর করেছিলেন তিনি বুঝেছিলেন এত বড় সাম্রাজ্য পরিচালনার জন্য সমস্ত রাজ্যগুলির সাথে সুযোগাযোগ ব্যবস্থা স্থাপনের যেমন প্রয়োজন, তেমনি বৃহৎ বাণিজ্যের জন্য রাস্তাঘাটের প্রয়োজন। তার আমলেই বিশাল বিশাল রাজপথ তৈরি হয়েছিল, তাই তাকে রোড বিল্ডারও বলা হয়। চাণক্যের অর্থশাস্ত্র যা আজকের দিনে দাঁড়িয়েও সমান প্রেক্ষিত, সেই অর্থশাস্ত্রের উপর ভর করে ঢেলে সাজিয়েছিলেন মগধের তথা ভারতবর্ষের অর্থনীতিকে। ফলত আর্থিকভাবে ব্যবসা বাণিজ্যে ফুলে ফেঁপে উঠেছিল সে সময় ভারতবর্ষ। অন্তরাজ্য বাণিজ্যের সাথে বহির্বাণিজ্য যুক্ত করতে পেরে তা পূর্ণতা পায়। সে সময় তার সুশাসন ব্যবস্থা প্রজারা প্রথমবারের জন্য সর্বসুখ পেতে পেরেছিলেন। তারা পেয়েছিলেন যেন স্বর্গরাজ্য। তারা যে কত খুশি ছিলেন মেগাস্থেনিসের লেখা থেকে তার প্রমাণ পাওয়া যায়। চাণক্যের সান্নিধ্যে তিনি যেমন শিখেছিলেন সাম, দাম, দণ্ডভেদ, তেমনি সুশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। 298 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 42 বছর বয়সে জৈন ধর্মে দীক্ষিত হলেন আচার্য ভদ্রবাহুর নিকট। তারপর সিংহাসন, রাজপাট ছেলে বিম্বিসারের হাতে ছেড়ে দিয়ে বনবাসে চলে যান তিনি। দক্ষিণে শ্রবণবেলা গোলা অরণ্যে জৈন আচার সল্লেখানা বা আমৃত্যু উপবাস করে দেহ ত্যাগ করেছিলেন তিনি। যাবার সময় পিতাসম চাণক্যের হাত ধরে বিন্দুসারের পাশে থাকার অনুরোধ জানিয়ে গিয়েছিলেন, রাজসুখ, রাজপাট সমস্ত কিছু ছেড়ে। সে এক চরমতম ট্র্যাজিক পর্ব ছিল। কেমন লাগলো বন্ধুরা আজকে এই গল্প পর্ব? ভালো লেগে থাকলে অথবা কিছু সমালোচনা থাকলে কমেন্টস বক্সে দয়া করে লিখে জানাবেন। সকলের কাছে লাইক, শেয়ার, সান্নিধ্য আশা করি। সকলের শুভকামনা করে আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা। খুব শীঘ্রই ফিরে আসব আবার আপনাদের গল্প দেশে নিয়ে যেতে। আজকের মতো বিদায়, নমস্কার।